এই বিশ্বে যাহা কিছু চির সৃষ্টিকর, অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার নর। আমার এই কথাটা বলার মানে ডিএক্সএন এমন একটা সিস্টেম যেখানে শুধু ছেলেরা এগিয়ে যাবে তা না, পরিমাণ মেয়েরাও এগিয়ে যাবে। রিসেন্ট আমাদের যে সমীক্ষা তাতে দেখা গেছে 64% মহিলারা ডিএক্সএন কাজে এগিয়ে। এমন কোনো বিজনেস আপনারা বলতে পারবেন যেখানে, হ্যাঁ আমরা জানি মেয়েরা এখন অনেক এস্টাবলিশড, অনেক ভালো কাজ করে, তারাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, কিন্তু এমন এক্সাম্পল কি কোনো বিজনেসে আপনারা দেখেছেন যেখানে মেয়েরা ছেলেদেরকে ছাড়িয়ে এগিয়ে গেছে? আজ আমি যার সম্বন্ধে কথা বলছি, আমাদের অভিজিৎ স্যার, মিস্টার অভিজিৎ সাঁতরা, উনি একজন লিডার, উনি একজন ডিএক্সএনে গুরু বলে পরিচিতি পেয়েছেন, কিন্তু ওনার যে স্টক পয়েন্ট সেটা চালায় কে? ওনার ওয়াইফ গায়ত্রী ম্যাডাম। যে কারণে আমি বললাম কবির ভাষায় যে এই বিশ্বে যাহা কিছু সৃষ্টি মঙ্গল করার জন্য হয়েছে, মঙ্গল করার জন্য হয়েছে। তার প্রত্যেকটা জায়গাতে দেখবেন নারীর 50% সহযোগিতা, পুরুষের 50%, কিন্তু ডিএক্সএনের নারীর সহযোগিতাই বেশি রয়েছে। আমি প্রথমেই গায়ত্রী ম্যামকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য, তারপরে আমি স্যারকে রিকোয়েস্ট করব ওনার কথা রাখার জন্য, ওনার জার্নি ডিএক্সএনে কিভাবে হয়েছে সেটা রাখার জন্য। আমি দুজনকে একসাথে স্টেজে ডাকতে চাই। মিস্টার অভিজিৎ সাঁতরা, মিস গায়ত্রী সাঁতরা, আপনাদের পরিচিত ডবল ডায়মন্ড। আমি স্যার রিকোয়েস্ট করবো ওনাদের বক্তব্য তুলে ধরার জন্য, আমাদেরকে আরো ইন্সপায়ার করার জন্য, যাতে করে আমাদের মধ্যে থেকে আমরা আবার এই পজিশনে আসতে পারি, আমরাও আসতে পারি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে এই প্রোগ্রামটা শুরু করছি। 2026-কে প্রথম হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর প্রথমে আমার নাম গায়ত্রী মণ্ডল, আমার বাড়ি এই ডেবরাতেই। আমার এই ব্যবসাটা কি করে আসছে সেটা পরে বলবো। এই ব্যবসাটা প্রথম আসে আমার শরীর খারাপ থেকে। আমি এত অসুস্থতায় ভুগছিলাম, আমার প্রবলেম ছিল অনেক কিছু, বাচ্চা হচ্ছিল না। তার মধ্যে আমার এই 12 বছর আগে একবার স্ট্রোক হয়ে গেছিল। এই স্ট্রোকটা হয়ে যাওয়ার জন্যে মানে প্রচুর চিন্তিত ছিল দুটো বাড়িতে, যে এরা বলে বাইরে নিয়ে যাও, সে বলে বাইরে নিয়ে যাও। এমন কোনো কিছুতেই রাজি ছিল না, বলছিল যে না আমার মানে কিছু গাছগাছড়া নিয়ে জানতো, এই ব্যাপারটা নিয়েই খুব মানে এর মধ্যে চলছিল। তারপরে বলে না, একটা নেট ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলো ডিএক্সএন বলে আমাদের উড়িষ্যাতে, যিনি আমাদের এই প্রোডাক্টটা এনে দিয়েছেন। মানে কি বলবো, আমি ভগবানের মতো মনে করি যে উনি না থাকলে আমি হয়তো থাকতাম না। এই যে ব্যাপারটা যখন আমাদের খুব কষ্টের মধ্যে চলছিল, তখন আমাদেরকে ডাক্তার দেখানোর সময় আমাদেরকে বলছিল যে 13,000 টাকার টেস্ট করতে হবে, আর তার উপরে টেস্ট করব, পয়সা দরকার, আবার ওষুধ কিনবো, পয়সার দরকার, এত পয়সা কোথা থেকে পাওয়া যাবে। তারপরে জানা গেল এই ঘাঁটতে ঘাঁটতে উড়িষ্যা থেকে ফোনের নাম্বার পেয়ে আমাদের যোগাযোগ হলো। যোগাযোগ হতে আমাকে ফোনটা দিলেন যে বাবু দাসবাবু বলে একজন স্যার আছেন, তিনি আমার ফোনটা দিলেন। ফোনটাতে কথা বললাম, যে বলছে বাবু তোমার থাইরয়েড আছে, এই জন্য তোমার বাচ্চা হচ্ছে না, তুমি এই RGGS স্পিরুলিনা এগুলো খাও, তাহলে তোমার বাচ্চা হবে, আর অথচ তুমি অনেক কিছু সব দিক দিয়ে সুস্থ থাকবে। তারপরে স্যারের সঙ্গে যোগাযোগ হয়ে যখন বললো তোমার যাই কিছু প্রবলেম থাকুক, তুমি RGGS স্পিরুলিনা খেতে থাকো, তাহলে তোমার দেখবে সব সমস্যার সমাধান হবে। তারপরে আমাদেরকে যে খেতে শুরু করলাম, খেতে শুরু করার
করতে করতে আমার একটা 10.5 বছর 11 বছর একটি বাচ্চা আছে ছেলে, ওই 1 বছর 1.5 বছর 2 বছর খাওয়ার পরই আমার এইটা হয়। তারপরে আমার আজ যে স্ট্রোক হয়ে গেছিলো, শরীর খারাপ ছিল, ওইটা থেকেই আমার সব কিছু ক্লিয়ার হয়। এখন সারা রাত অন্তত ঘুমাতে পারি, এইটুকু বলতে পারি। আর যিনি আমাদেরকে ব্যবসাটা শিখিয়েছিল, সব থেকে বড় কথা হচ্ছে তিনি আমাদেরকে ব্যবসাটা শিখিয়েছিলেন। মাসে আমাদের বাড়িতে সপ্তাহে একবার আসতো, এসে সারা আমাদের সঙ্গে নানা রকমের কথা বলতো। আমি একটু অঞ্চলের কাজ আর একটু সংঘের কাজ নিয়ে বেশি ব্যস্ততা থাকতাম তখন, মানে আমার সঙ্গে দেখা কম হতো, কিন্তু যেইটুকু দেখা হতো সেইটুকু টাইমেই আমাকে অনেক কিছু কথা বলতেন। বলছে, বাবু তুমি ডিএক্সএনটাকে বিশ্বাস করেছো, খাচ্ছ, আর তুমি 2-4 জনকে কাউকে বলতে পারছো না। আমি তখন বলছি, কে নিবে বলুন তো, আমার দ্বারাই হবে না এসব। না, বলছে না 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 না, এটা তো ভুল কথা, তুমি যখন খেয়েছো তুমি নিশ্চয়ই বলতে পারবে, তুমি আগে মানে প্রোডাক্টটার সম্বন্ধে সব বুঝে গেছো, তাহলে তুমি কেন বলতে পারবে না। দিয়ে এরকম করে বেশ কিছু লোককে আমি জয়েন করিয়েছিলাম। করিয়ে জয়েন করানোর পর খাওয়া দাওয়ার পর কিছুদিন পরে বলছে, এত দাম, আমাদের দ্বারা এসব হবে না। আমিও স্যারকে বলতাম, বলি স্যার আমার এত দাম বলতেছে, এ হবে না আমাদের দ্বারায়। না, বলছে না না, তোমারই দ্বারাই হবে। সবসময় আমাকে বলতো তোমারই দ্বারাই হবে, তোমারই দ্বারাই হবে। বারবার আমাকে এরকম করে উৎসাহ করতেন। আর সেই মানুষটা না যদি থাকতো আমিও আজকে এখানে আসতে পারতাম না। তার শিখানো, তার সব কিছুতে, মানে তার থেকে জীবনটা যে আমি পেয়েছি, আমি প্রচুর কষ্ট পাই। স্যার আজকে বেঁচে নেই, সব সময় যেন আমার মনে হয় যে স্যার যদি সামনে থাকতো আজকে কত আনন্দই নাই হতো। সব সময় স্যার বলতো যে আমি আগের দিকে বসে থাকবো, আর তোমরা যখন স্টেজে বলবে সেই সময়টাকে আমি অপেক্ষা করবো, সেই দিনই হবে আমার সাকসেস। এরকম করে যখন স্যার বলতেন, এই যে কষ্টটা, এই কষ্টটা আমার খুব প্রত্যেক দিন মনে হয়, কুড়ে কুড়ে খাই আমার শরীরকে, যে তিনি না থাকলে আমি আজকে ভালো হতাম না, তিনি না থাকলে আমি এখানে থাকতে পারতাম না, তিনি না থাকলে স্টক পয়েন্টই হতো না, তিনি না থাকলে আজকে আমার কোনো রকম এই যে এত নাম যশ সব কিন্তু সন্তোষ বাবুর জন্য, ওনার জন্য জোরদার বার্তা। আমি আর একটা গল্প বলে শেষ করবো, কেননা ওখানে অনেকেই আছে কথা বলবেন আপনারা। একটা হচ্ছে একটা বনের ভিতরে দুটো পাথর আছে, জানেন তো। এটা গল্প বলছি, বলবেন অত ভালো করে হয়তো বলতে পারবো না। দুটো পাথর আছে, দুটো পাথরতে আমাদের একজন ওই যে যারা মিস্ত্রি আছে, তারা একটা মিস্ত্রি একটা পাথরকে ঠুকে সে পাথরটাকে ঠাকুর বানাবে। তখন আরেকটা পাথর বলতিছে, উফ এত জোরে ঠুকতিছ, আমাকে যা লাগতিছে, তুমি যাও তো, আমাকে ঠুকে হতো তোমাকে ঠাকুর বানাতে হবে না। বলছে, আচ্ছা ঠাকুরটা বানালেই সুবিধা হবে, ঠাকুরটা বানালে তোমার একদিন নাম যশ হবে। না না, তুমি সরে যাও এখান থেকে, আমার ওই পাথরটা আমাকে কিছু করতে হবে না, দরকার নেই। তখন আরেকটা পাথরের কাছে গেছে, যে বলছে সে ওইরকম ঠুকে সে তার একটা পাথর মূর্তি তৈরি করতেছে। তৈরি করতে করতে সে বলছে, আমার লাগতেছে, কিন্তু লাগুক, তুমি কি করবে বলো তো। না, আমি নিয়ে যে তোমাকে একটা বড় মন্দিরে বসাবো, সেই মন্দিরে আসবে সবাই, তোমাকে পূজা করবে, প্রণাম করবে। না, তখন বলছে, আচ্ছা যতই লাগুক, আমাকে যতই আঘাত লাগুক, আমাকে তুমি মেরে মেরে ঠিক করে দাও, যাতে আমি প্রতিষ্ঠিত হতে পারি। ধন্যবাদ।